আপনি কি একজন ফরেক্স ট্রেডার এবং আপনি কি একজন লুজার? তো আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার হয়তো চিন্তা পরিবর্তন আসবে এবং আপনাকে হয়তো ফরেক্সে লস করতে হবে না। তো আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার একটি ট্রেডিং অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। এখানে দেখেন যে আমার এই জানুয়ারি মাসের টোটাল ডাটা আমার ট্রেডিংয়ের, এই ক্ষেত্রে দেখেন সবগুলোই আমার প্রফিটে করা আছে। তো এই ক্ষেত্রে আপনারা বলতে পারেন এটা কি ম্যাজিক নাকি রোবট ট্রেডিং? না, এটা রোবট ট্রেডিং না, এটা ম্যানুয়াল ট্রেডিং। এটা আমি নিজেই করে থাকি। এখন এখানে বিষয়টা হচ্ছে আপনি কিভাবে এভাবে আপনার ট্রেডিং সিস্টেমটাকে প্রফিটেবল করবেন। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলবো যে ট্রেডিং করার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো নজর রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো মেনে ট্রেড করতে হবে, আর তাহলে আমরা আমাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে আর লস করতে হবে না, আমরা অ্যাভারেজে প্রফিটে থাকবো। তো চলুন শুরু করা যাক। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এই ক্ষেত্রে আপনাকে প্রথমে তো ঠিক করতে হবে আপনি কোন ধরনের ট্রেডার। আপনি কি লং টাইম ট্রেডার নাকি শর্ট টাইম ট্রেডার? যদি আপনি শর্ট টাইম ট্রেডার হয়ে থাকেন তাহলে এটা হচ্ছে আপনি একজন স্ক্যালপার। তো স্ক্যালপারের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো এইখানে আমরা এই কাছে জিজ্ঞাসা করলাম যে একজন স্ক্যালপিংয়ের ক্ষেত্রে কোন কোন ইম্পর্টেন্ট বিষয়গুলোর দিকে নজর রাখা উচিত, সেই ক্ষেত্রে আমাদের প্রফিট বেশি হবে এবং লসের পরিমাণ কমে আসবে। তো এখানে এআই আমাদেরকে 12টা টপিকস দিয়েছে, পয়েন্ট দিয়েছে, যে পয়েন্ট 12টা সত্যি ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের ফলো করা উচিত অন্তত স্ক্যালপিং করার ক্ষেত্রে। ঠিক আছে, তো চলুন দেখি সেই বিষয়গুলো কি কি। অবশ্যই ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন। এখানে 1 নম্বর পয়েন্টটা হচ্ছে টাইট স্টপ লস। আমরা যখন ট্রেডিং করে থাকি, ট্রেডিং করার ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে লাভ এবং লসের একটি বিষয় আছে, সেক্ষেত্রে আমাদের সব কিছু ক্যালকুলেশন করে করতে হবে। তো টাইট স্টপ লস বলতে বোঝায় আমরা যখন একটি এন্ট্রি ওপেন করব, সেখানে আমরা ওই এন্ট্রিটা এক্সিট পয়েন্টও আমাদেরকে এন্ট্রি নেওয়ার আগে সিলেক্ট করতে হবে এবং ওটাকে এসএলটাকেও আমাদেরকে এন্ট্রি নেওয়ার আগে সিলেক্ট করতে হবে। এখানে দেখেন আমরা যদি ট্রেডিং ভিউতে চলে আসি, এখানে অটো ফিবোনাকি রিট্রেসমেন্টে আমাদেরকে দেখায় অটোমেটিক্যালি যে এখান থেকে আমরা যদি কোনো একটা এন্ট্রি নিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের স্টপ লস হবে কতটুকু, এটা ওরা অটোমেটিক্যালি শো করে। ঠিক আছে, তো আপনি যখনই কোনো এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার পূর্বেই আপনাকে স্টপ লসটা দেখে নিতে হবে। আজকের এই ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য, যারা বিগিনার তাদের জন্য, আর যারা এক্সপার্ট লেভেলের আছেন তাদের জন্য এটা না দেখলেও চলবে। তো যখন আমরা এখান থেকে একটি এন্ট্রি ওপেন করব, সেল এন্ট্রি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে এসএল ইউজ করতে হবে। তো আমাদের এইচএল পয়েন্টটা যদি এটা হয়, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ধরে নিলাম এই লেভেলটা হচ্ছে আমার এইচএল পয়েন্ট। তো এখানে আমাদের রিস্ক রেশিও মেনটেন করতে হবে যে আমি কত পার্সেন্ট রিস্ক নেব একটা ট্রেড থেকে। সেই ক্ষেত্রে আমাদের এখানে বলা আছে যে আমাদের টাইট স্টপ লস ইউজ করার ক্ষেত্রে আমরা কতটুকু প্রফিট নেব তার উপর ডিপেন্ড করেই আমাদের রিস্ক রেশিও মেনটেন করতে হবে।
তো এখান থেকে আপনি কি পরিমাণ প্রফিট নেবেন, ফিবোনাকি রিট্রেসমেন্টে সাধারণত এটা উল্লেখ করে দেয় যে কোন পর্যন্ত আপনি প্রফিট নেবেন। তো এক একটা চার্ট থেকে এক এক রকমের আমরা প্রফিটের ভিউ দেখতে পাই। তো আমাদের প্রথম পয়েন্টের কথা হচ্ছে যে আমাদের স্টপ লস ইউজ করার ক্ষেত্রে আমরা কখনো খুব বেশি স্পেস নিয়ে আমরা স্টপ লস দিব না। যেমন এখানে এটা চাইলে কিন্তু আরও উপরেও আমরা নিয়ে দিতে পারি, কিন্তু সেটা হচ্ছে কি আমাদের যত উপরে নিব বা স্টপ লসটা যত লং করবো আমাদের লস কিন্তু ততই বেশি। তবে এখানে আমি আপনাদেরকে নতুন একটা স্টোরি আমি শোনাতে চাই, সেটা হচ্ছে আমার এই অ্যাকাউন্টে দেখেন কোনো স্টপ লস ইউজ করা নাই, কোনো এন্ট্রিতে আমি স্টপ লস ইউজ করিনি। এখন বলতে পারেন কেন আপনি বললেন স্টপ লস দিতে হবে, টাইট স্টপ লস, তো এখানে কেন ইউজ করেননি? তো আমার সিস্টেম অনুযায়ী আমি ট্রেড করে থাকি। এখানে ট্রেডিংয়ের ক্ষেত্রে যেমন চার্ট অ্যানালাইসিস ইম্পর্টেন্ট, ট্রেডিংয়ের ক্ষেত্রে ক্যান্ডেল অ্যানালাইসিস ইম্পর্টেন্ট, ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার সাইকোলজিক্যাল যে বিষয়টা আছে এটাও ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো মেনটেন করেই আপনাকে ট্রেড করতে হবে। আমি যখন 100% কনফার্ম থাকি যে আমার এই পয়েন্ট থেকে আমার এখন এন্ট্রি নিতে হবে, আর এই পয়েন্ট থেকে এন্ট্রি নিলে আমি প্রফিট করে বের হতে পারবো, সেক্ষেত্রে আমার স্টপ লস কোনো ম্যাটার করে না আমার জন্য। তবে সেই ক্ষেত্রে কিছুটা সমস্যাও আছে অবশ্যই, তবে সেইটা যাদের বেশি এক্সপিরিয়েন্স আছে তারা ছাড়া এই সিস্টেম থেকে বের হতে পারবে না। তো আমি এখন বলতে পারেন যে আপনি কেন স্টপ লস ইউজ করেননি। আমি স্টপ লস ইউজ করিনি বলতে আমি মার্কেটের লং টাইমের জন্য আমি চার্ট অ্যানালাইসিস করি, এবং তারপর আমরা ওই চার্টের মাধ্যমে আমি বের করতে পারি যে আজকে সারাদিন মার্কেট কোন পর্যন্ত মুভ করতে পারে বা এই সপ্তাহের জন্য কোন পর্যন্ত মুভমেন্ট করতে পারে, এটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমি এন্ট্রি নিয়ে থাকি। তো সেক্ষেত্রে এটা ব্যালেন্সের উপরও ডিপেন্ড করে। তো যখন আমি এখান থেকে একটি সেল এন্ট্রি নিলাম, মার্কেট আমার পক্ষে ছিল না, মার্কেট যে কোনো রিজনেই উপরে চলে আসলো। তো মার্কেট যদি এখান থেকে উপরে চলে আসে, তো এখানে হয়তো কিছুটা সময় মুভমেন্ট করে মার্কেট আবার হয়তো এদিকে মুভ করার কথা, যদি এটা আপনার পক্ষে থাকে সব কিছু অ্যানালাইসিসের মাধ্যমে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল সব কিছু মেনটেন করে। তো আমার স্টপ লস ইউজ না করার রিজনটা আমি বলছি যে এখানে মার্কেট সর্বোচ্চ আসলে হয়তো এই পর্যন্ত আসতে পারে, এবং নির্দিষ্ট একটা সময় আমার এই মার্কেট কিন্তু আবার এখানে মুভ করবে, অথবা না হলে আমার এই যে সেফ জোনে আমার যেখান থেকে এন্ট্রিটা নেওয়া আছে এখান থেকে তখন আমার চিন্তা করতে হবে, যখন মার্কেট আমার পক্ষে নেই তখন চিন্তা করতে হবে মার্কেট যখন আমার এন্ট্রি পয়েন্ট পর্যন্ত চলে আসবে তখন আমার সেফলি বের হয়ে যেতে হবে উইথ সাম প্রফিট। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা সিস্টেম। তো আমি আপনাদেরকে এটা সাজেস্ট করব না, এটা হচ্ছে যেহেতু আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে টাইট স্টপ লস ইউজ করতে অন্তত স্ক্যালপিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা সেটাই করব। এবার আসি 2 নম্বর পয়েন্টে। এখানে ওরা বিষয়টা বলে দিয়েছে যে কেন আমরা টাইট স্টপ লস ইউজ করব। নাম্বার 2, রিস্ক রিওয়ার্ড। রিস্ক রিওয়ার্ড রেশিও, যে আপনি কত % রিস্ক নেবেন পার এন্ট্রি থেকে। আপনার ব্যালেন্স যেরকম, আপনার ট্রেডিং লট সেরকম অ্যানালাইসিস করে নিতে হবে। ব্যালেন্সের থেকে বেশি রিস্ক নিলে আপনি ব্যালেন্সটা হারাবেন। তো সেক্ষেত্রে রিস্ক রেশিও বলা আছে 1.1, যে আপনার যদি 1.1 রিস্ক রেশিও নেন তাহলে আপনার প্রফিটটাও সে অনুযায়ী নিতে হবে। 1.1 থেকে 1.2, মানে এটা আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, যে আপনার যদি এন্ট্রি নেওয়ার পরে আপনার স্টপ লস যতটুকু থাকবে আপনার প্রফিট কিন্তু তার দ্বিগুণ থাকতে হবে। আমি সংক্ষেপে বললাম। ওকে, এরপরের অপশনটা যে আমাদের রিস্ক রেশিও রিওয়ার্ড মেনটেন করে আমাদের স্টপ লস এবং টেক প্রফিট দিতে হবে। নাম্বার 3, চুজ হাই লিকুইডিটি পেয়ার্স। এখন এই বিষয়টা হচ্ছে
যারা আমরা স্ক্যাল্পিং করি সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটি পেয়ার সিলেক্ট করতে হবে, নির্দিষ্ট একটি বা দুটি বা তিনটি আমরা যে পেয়ারে ট্রেড করতে পছন্দ করি এই পেয়ারগুলো সিলেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে ইউরো ইউএসডি অথবা জিবিপি ইউএসডি এইসব পেয়ারে আমরা যদি ট্রেড করে থাকি মেজর কারেন্সিতে, সেক্ষেত্রে আনএক্সপেক্টেড মুভমেন্ট না হলেও মার্কেটে এতে নির্দিষ্ট লিকুইডিটি থাকে, যার কারণে মার্কেট মুভমেন্ট করে থাকে। এবং এই ক্ষেত্রে বলছে এইসব পেয়ারে স্প্রেডের ক্ষেত্রেও টাইট স্প্রেড থাকে। কিছু কিছু কারেন্সি আছে বা কিছু কিছু ব্রোকারের ভিত্তিতে মানে ব্রোকার ভেদে স্প্রেড বেশি থাকে, যার কারণে এন্ট্রি ওপেন করার ক্ষেত্রেও এন্ট্রি ক্লোজ করার ক্ষেত্রে বেশি স্প্রেড নিয়ে থাকে ওরা। তো যখন আমরা কখনো কোনো এন্ট্রি ওপেন করব সেক্ষেত্রে যেন কম স্প্রেডে এবং লিকুইডিটি আছে এমন পেয়ারে এন্ট্রি ওপেন করি। 3 নম্বর পয়েন্টটা ছিল এটা। নাম্বার 4, ফোকাস অন মেজর ট্রেডিং সেশন। এটা হচ্ছে আপনি কোন সেশনে ট্রেড করেন এই নিয়ে আমার কিন্তু ভিডিও দেওয়া আছে ট্রেডিং সেশন নিয়ে, এবং বাংলাদেশে কোন টাইমে বেস্ট টাইম ট্রেডিং করার ক্ষেত্রে আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন প্লে লিস্ট থেকে। তো এই ক্ষেত্রে ট্রেডিং সেশন হচ্ছে লন্ডন এবং নিউ ইয়র্ক সেশন, এই দুইটার টাইমের ভিতরে মার্কেট সাধারণত মুভমেন্ট করে থাকে মেজর কারেন্সি বা ইউএসডি রিলেটেড পেয়ারে। তো এই টাইমে এই পেয়ারগুলোতে যদি আমরা ট্রেড করে থাকি সেক্ষেত্রে এখান থেকে প্রফিট করা সম্ভব। তো এরপর আসি 5 নম্বর অপশনে। 5 নম্বর পয়েন্টটা বলছে স্ক্যাল্পিং টুলস অ্যান্ড ইন্ডিকেটর। আমরা যখন কোনো টুলস ব্যবহার করব সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এই টুলসটার কাজ কী, আমরা কেন এই টুলসটা ইউজ করব। তো স্ক্যাল্পিং করার ক্ষেত্রে যে টুলসগুলোর কথা বলা হয়েছে এখানে মুভিং অ্যাভারেজের কথা বলা হয়েছে এবং আরএসআইয়ের কথা বলা হয়েছে এবং এমএসিডি বা ম্যাকডির কথা বলা হয়েছে। তো এই সব ইন্ডিকেটরগুলো ব্যবহারের মাধ্যমে আমরা সাধারণত মার্কেটের গতিবিধি ইন্ডিকেট করতে পারি। মার্কেটের যেমন মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমরা সাধারণত ট্রেন্ড ধরতে পারি মার্কেটের, যেমন এখানে এই যে মুভিং অ্যাভারেজ ইউজ করা হয়েছে। মুভিং অ্যাভারেজের মাধ্যমে এখন আমরা যখন দেখলাম মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে, আবার এইখানে এসে সাইডওয়েতে দেখাচ্ছে। তো মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমরা এই বিষয়গুলো শিওর হতে পারি। এরপর আসেন আরএসআই এর মাধ্যমে কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করা হয় মার্কেট এখন কোন পজিশনে আছে। তো আমরা যারা স্ক্যাল্পিং করব আমরা কোন কোন ইন্ডিকেটর ইউজ করব এখান থেকে শর্টলি নোট করে নিতে পারি, যে আমরা মুভিং অ্যাভারেজ ইউজ করব, আরএসআই ইউজ করব, এমএসিডি ইউজ করব। এখন অনেকে অনেক ইন্ডিকেটর ইউজ করে থাকেন বা ইন্ডিকেটর ইউজ করেন, এইগুলো হচ্ছে কি মাথার ভিতরে বেশি চাপ দিয়ে ফেলে, বেশি হিবিজিবি মনে হয় আমার কাছে। তো চার্ট আপনি যত ক্লিন রাখবেন আপনার ট্রেডিং সিস্টেম তত সহজ হবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বুঝলাম যে আমরা ইন্ডিকেটর ব্যবহার করার ক্ষেত্রে এরকম 3টে বা 4টা ইন্ডিকেটর ইউজ করতে পারি আমাদের স্ক্যাল্পিং করার ক্ষেত্রে। ওকে, এরপর পয়েন্ট নাম্বার 6, মনিটর দ্য স্প্রেড। এখন এই স্প্রেডের কথা একটু আগে আমি বললাম যে আমরা কোনো এন্ট্রি ওপেন করার সাথে সাথে আমাদের যে একটি প্রাইস কেটে নেওয়া হয় বা আমাদের যে একটা লস দেখানো হয় এটা সাধারণত স্প্রেড বলা হয়। তো এই স্প্রেডের মাধ্যমেই আমাদের লাভ এবং লস কিন্তু ক্যালকুলেশন করা হয়, মানে বিট প্রাইস এবং আস্ক প্রাইস। তো আমি আপনারা বুঝতেছেন কিনা জানি না, অবশ্যই যারা এক্সপার্ট আছেন তারা এই ভিডিওটা না দেখলেও হবে। তো নতুনদের জন্য বলবো, আমরা যখন কোনো একটা এন্ট্রি ওপেন করি, ওপেন করার সাথে সাথে আমাদের যেই একটা লস বা যেই একটা ব্যালেন্স কেটে নেওয়া হয় সাথে সাথে লস দেখানো হয়, এটা হচ্ছে স্প্রেড। যেমন বিট প্রাইস এবং আস্ক প্রাইস, এই যে দুইটা পেয়ারের মাঝখানে আমরা যে দুটা ইন্ডিকেট করে আমরা মুভমেন্ট করা দেখতে পাই, এর মাঝখানে যেই পয়েন্টটা থাকে এটাকে স্প্রেড বলা হয়।
তো এরপরে কি করতে হবে যে আমরা স্প্রেড মনিটরিং করে আমরা এন্ট্রি ওপেন করব এবং ক্লোজ করব, কারণ স্প্রেড আমাদের কি করে আমাদের এই যে প্রফিটটা অনেক সময় খেয়ে ফেলে। আপনি অল্প সময়ের জন্য এন্ট্রি নিলেন, স্প্রেড বেশি, যার কারণে আপনার ওই পরিমাণ মার্কেট যে মানে যাওয়ার পর্যন্ত ততক্ষণে আপনার প্রফিট করার সুযোগ হলো না। ঠিক আছে, ওকে, এটা ছিল নাম্বার 6 নাম্বার। এবার আসি 7 নাম্বারে, স্কাল্প অনলি ইন ফেভার অফ দ্য ট্রেন্ড। এখানে বলা হয়েছে যে আপনি স্কাল্পিং করবেন ট্রেন্ডের পক্ষে থেকে সবসময়। যেমন এখানে বলা হয় ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। মানে বিষয়টা হচ্ছে আমরা কখনো উল্টোপাল্টা দিকে এন্ট্রি নিব না। মানে আপনি যা দেখতেছেন সেটাই বাস্তব, আপনি যা থিঙ্ক করতেছেন সেটা কিন্তু বাস্তব না। আমরা ট্রেডিংয়ের ক্ষেত্রে এই ভুলটা করে থাকি। যেমন এখানে যদি 1 মিনিট টাইম ফ্রেমে আসে, দেখেন সবসময় আমরা লং টাইম ফ্রেম থেকে মানে টাইম ফ্রেমের ক্ষেত্রে ট্রেডিং মানে স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে সাধারণত 1 থেকে 5 মিনিটের ভিতরে আমরা যে ট্রেড করে থাকি, 15 মিনিটের কম সময়, এটাকে সাধারণত স্ক্যাল্পিং বলি। তো এই ক্ষেত্রে আমরা 15 মিনিট অথবা 1 ঘন্টা অথবা 5 মিনিট এইসব টাইম ফ্রেম থেকে কিন্তু দেখে আসতে হবে যে মার্কেটের বর্তমানে কোন ট্রেন্ডে আছে। কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে সাধারণত ট্রেন্ড বোঝা খুব কঠিন। যদিও এখানে দেখাচ্ছে যে মার্কেটের নির্দিষ্ট পরিমাণ সময় এখানে আসছিল এই লেভেলটা। এখান থেকে মার্কেট আবার স্লোলি ডাউন দিকে মুভ করতেছিল। তো এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তো এই ট্রেন্ড বুঝে আমরা কিনতে নিতে হবে। সেক্ষেত্রে বলছে যে ট্রেন্ডের পক্ষে থেকে এন্ট্রি। এখন আপনি এখান থেকে ট্রেন্ড বুঝলেন না, মার্কেট যখন এরকম একটা সিনারিও তৈরি করছে, আপনি এখান থেকে আবার বাই নিলেন, মানে এটা হচ্ছে আপনাকে উপর দিকে আসছিল, তবে ভ্যালিড ট্রেন্ড কিনা সেটা কিন্তু আগে বুঝতে হবে যে এটা ট্রেন্ড হয়েছে কিনা। ওকে, তো এই পয়েন্টটাতে এটাই বোঝানো হয়েছিল যে আমরা সবসময় স্ক্যাল্পিং করার ক্ষেত্রে ট্রেন্ড মেনে এন্ট্রি নিব। আর যারা লং টাইমের জন্য ট্রেড করে থাকেন সেক্ষেত্রে তারা শর্ট টাইমের ট্রেন্ড না দেখেও তারা লং টাইমের জন্য এন্ট্রি নিতে পারেন। যেমন এখানে 1 মিনিট চার্ট এইভাবে দেখাচ্ছে, কিন্তু 5 মিনিট বা 15 মিনিট অথবা 1 ঘন্টা টাইম ফ্রেমের জন্য এটা অন্য সিনারিও দেখাবে। সেক্ষেত্রে তারা এখানে এই কি বলা হয় ট্রেন্ড তারা না দেখলেও তাদের হবে, মানে চলবে। তো আমরা যারা স্ক্যাল্পিং করবো তো আমরা অবশ্যই শর্ট টাইমের জন্য আমরা ট্রেন্ড দেখে নেব। এবার আসে পরের পয়েন্টে, কুইক এক্সিট স্ট্র্যাটেজি। মানে আমরা যখনই কোনো এন্ট্রি নিব তার মানে হচ্ছে ওই এন্ট্রি নেওয়াটা মানে হচ্ছে আমরা একটা বিপদের ভিতরে পড়লাম। তো ওখান থেকে সেফলি এক্সিট, তার প্রফিটের সাথে এক্সিট হওয়ার টার্গেট সবসময় মাথার ভেতরে রাখতে হবে। তো কুইক এক্সিট করতে হবে এরকম যে আপনি যখন এন্ট্রি ওপেন করলেন আপনাকে অবশ্যই মনিটরিং করতে হবে, এবং আমি বলবো যে খুব অ্যাক্টিভলি ওখান থেকে আবার এক্সিট হতে হবে, অন্তত স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে, তা না হলে লস হওয়ার চান্স আছে। তো এটাই বলছে যে আপনার এন্ট্রি ওপেন করার পরে আমরা কুইকলি এক্সিট হয়ে আসার টেন্ডেন্সি আমাদের মাথায় রাখতে হবে। ওকে, পরেরটা হচ্ছে লেভারেজ কন্ট্রোল। আমরা যখন কোনো ব্রোকারের আন্ডারে অ্যাকাউন্ট করে থাকি সেই ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটা লেভারেজ দেওয়া হয় বা লেভারেজ সেট করা যায়। সেক্ষেত্রে আমরা অনেক বেশি লেভারেজ নিয়ে থাকি। তো এখানে বলা হয়েছে যে বেশি লেভারেজ নিলে যেমন আমরা একাধিক এন্ট্রি ওপেন করার চান্স পাই অল্প ব্যালেন্সেও, কিন্তু এটা আমাদের জন্য পজিটিভ দিক আমরা মনে করলেও এটা আমাদের জন্য পজিটিভ না। এক্ষেত্রে আমাদের কিন্তু যখন মার্কেট নেগেটিভ দিকে মুভ করে সেক্ষেত্রে আমাদের লসের চান্স খুব বেশি থাকে, অন্তত এই লেভারেজের বিষয়টা। এখানে এই জায়গাতে বলছে ম্যাক্সিমাইজ স্মল প্রফিট।
মানে যখন আমরা লিভারেজ বেশি থাকবে সেক্ষেত্রে আমাদের প্রফিটটা আমরা খুব অল্প নিতে পারবো, যদি কিন্তু আমরা আমাদের ব্যালেন্সটা বেশি শো করবে, যার কারণে আমরা বেশি এন্ট্রি নিয়ে থাকি। তো এটা করা যাবে না। লিভারেজ কন্ট্রোল করে তারপর আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। নাম্বার 10 হচ্ছে মেন্টাল ডিসিপ্লিন। এটা একটা ইম্পর্টেন্ট মানে বিষয় আমার কাছে মনে হচ্ছে, যে মেন্টাল ডিসিপ্লিন হচ্ছে আপনি যখন ট্রেডিং করবেন সেক্ষেত্রে মানসিকভাবে আপনাকে ফ্রি থাকতে হবে। আমরা রিয়েল লাইফে অনেক বিষয় নিয়ে ব্যস্ত থাকি, তারপর হচ্ছে ফ্রি থাকতে পারি না। তো ট্রেডিংয়ের ক্ষেত্রে ওই প্রেশারগুলো যেন না থাকে, মেন্টালি ফ্রি থাকতে হবে। এবং আরও একটা বিষয় হচ্ছে, আমরা এন্ট্রি ওপেন করার পরে আমাদের যে মানসিক একটা চাপ আসে, এই চাপের কারণে আমরা ইনস্ট্যান্ট হুটহাট করে আমাদের ডিসিশন চেঞ্জ করে ফেলি, আর এই চেঞ্জ করাটার কারণে আমাদের কিন্তু লস হয়। তো কোনো এন্ট্রি ওপেন করার আগে আমাদের খেয়াল করতে হবে আমার এখানে টার্গেট কোন পর্যন্ত, তো ওই টার্গেট পর্যন্ত হিট না করা পর্যন্ত ওয়েট করব। এবং এর ভিতরে যদি মার্কেট নতুন কোনো সিনারিও তৈরি করে, চার্ট দেখে মনে হচ্ছে, তো সেক্ষেত্রে ডিসিশন আপনি চেঞ্জ করতে পারেন সেফলি থাকার জন্য, সেক্ষেত্রে লস করা যাবে না। ওকে, তো এই পয়েন্টে এটাই বোঝানো হয়েছে যে আপনি যখন এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার পরে ফ্রি থাকতে হবে, মার্কেট মনিটরিং করতে হবে, এবং ইনস্ট্যান্ট ডিসিশন চেঞ্জ করা যাবে না যতক্ষণ না মার্কেটের সেন্টিমেন্ট এবং মুভমেন্ট দেখে আপনি বুঝতে পারবেন যে মার্কেটের আপনার পক্ষে অথবা বিপক্ষে যাচ্ছে কিনা। ঠিক আছে, এবার এখানে আরেকটা বিষয় অ্যাড করা হয়েছে যে ওভার ট্রেডিং। ওকে, আমরা এটা পরের বিষয়ে আসি। পরের পয়েন্ট হচ্ছে লিমিট নাম্বার অফ ট্রেডস। আমরা যখন ট্রেড করে থাকি একাধিক এন্ট্রি নিয়ে থাকি, যেমন একটা এন্ট্রি নিলাম, এন্ট্রিটা আমাদের পক্ষে নাকি বিপক্ষে কিছু সময়ের জন্য মুভ করতেছে, তো আমরা কি করলাম, যে মনে করলাম যে মার্কেট ওখান থেকে আমাদের পক্ষে আসবে, তো ওখান থেকে পরবর্তী আবার একটা এন্ট্রি নিয়ে নিলাম। যেমন আপনি এখান থেকে একটি সেল এন্ট্রি নিলেন, মার্কেটে কিছু ডাউন হলো, আবার মার্কেট ব্যাক করলো, ব্যাক করার পরে আবার এখান থেকে আরেকটা এন্ট্রি নিলেন। এখন আপনি তো জানেন না যে মার্কেট নতুন করে নিচের দিকে আসবে নাকি এখান থেকে আবার উপরে ব্যাক করবে, তো এমনটি না করাই বেটার। তবে এখান থেকে এন্ট্রি নেওয়ার পরে আপনার নির্দিষ্ট কিন্তু টেক প্রফিট সিলেক্ট করা উচিত। যেমন আমার যদি এখান থেকে একটি সেল এন্ট্রি নিয়ে থাকি, তাহলে এখানে আমার একটা এ পর্যন্ত আমার প্রফিট নেওয়ার টার্গেট থাকতে হবে। এবার আরেকটা বিষয় আসে, তো আপনি যখন দেখলেন যে এই মার্কেট এখানে আসার পরে আপনি মনে করলেন যে মার্কেট উপরের দিকে চলে আসবে, এখান থেকে একটা বাই এন্ট্রি নিলেন, বাই এন্ট্রি নেওয়ার পরে মার্কেট কিছুটা আপ হলো, আপনি দেখলেন প্রফিট হলো, মার্কেট আবার আপনার বিপক্ষে চলে আসলো, আবার এরকম একটা সিনারিও তৈরি করলো, তো আপনি মনে করলেন এখান থেকে মার্কেট আবার ব্যাক করবে উপর দিকে, এখান থেকে আবার একটি বাই নিলেন, তারপর দেখলেন মার্কেট আবার কিন্তু ডাউন হয়েছে যাচ্ছে। তো এই যে ওভার ট্রেডিং, এটা করা যাবে না। তো এই পয়েন্টে আমাদেরকে সেটাই বোঝাতে চেয়েছে যে লিমিট নাম্বার অফ ট্রেডস, আমরা আমাদের টোটাল ব্যালেন্সের উপরে কত পার্সেন্ট রিস্ক নিতে পারবো, এটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা ট্রেডস নিব। এর বেশি ট্রেড নিলে আমাদের ব্যালেন্স জিরো হওয়ার চান্স খুবই বেশি, তো সেক্ষেত্রে ওভার ট্রেড করা যাবে না। এরপর আসি আমরা লাস্ট নাম্বারে, যে প্র্যাকটিস উইথ ডেমো অ্যাকাউন্ট। আমরা এই যে বিষয়গুলো এতক্ষণ বললাম, এটা আমাদের রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে মাস্ট বি আমাদের ফলো করতে হবে। আর আমরা যদি যারা নতুন অন্তত রিয়েল অ্যাকাউন্টে এখনও আসতে পারিনি, তারা অন্তত এই বিষয়গুলো ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করি, তারপর আসব। তো যারা এই ভিডিওটা দেখতেছেন এবং এই সময় ধরে আমার এই ভিডিওটা দেখলেন, তাদেরকে বলবো অবশ্যই ট্রেডিংয়ে আসার ক্ষেত্রে একটি ডেমো অ্যাকাউন্ট ওপেন করবেন। ডেমো অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি প্র্যাকটিস করুন, এবং যে বিষয়গুলোর কথা বলছি এটা ডিসিপ্লিন মেনে ট্রাই করুন। যদি আপনি দেখেন যে আপনি প্রফিট করতেছেন, এভারেজে আপনার প্রফিট আসতেছে, আপনি
মানসিকভাবে একজন ট্রেডার নিজেকে যখন মনে করবেন যে হ্যাঁ আমি এখন প্রফিট করতে পারবো বা পারতেছি, সেক্ষেত্রে আপনি একটা রিয়েল অ্যাকাউন্ট করতে পারেন। সেই ক্ষেত্রে নিজেকে আরও তৈরি করে নেবেন এবং শেখার অনেক বিষয় আছে ট্রেডিংয়ের ক্ষেত্রে, সেগুলো স্টাডি করতে থাকবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন, ইনশাল্লাহ ভালো করবেন। তো আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। তো ভিডিও শেষে বলবো, ট্রেডিং অবশ্যই একটি রিস্কি বিষয়, যেখানে লাভ এবং লসের কিছু বিষয় অবশ্যই রয়েছে। সেক্ষেত্রে স্টপ লস ইউজ করা মাস্ট বি, রিস্ক মেনটেন করা অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে আপনার টাইম সেশন অনুযায়ী ট্রেড করাটা ইম্পর্ট্যান্ট, এবং টেকনিক্যালি যে ইন্ডিকেটরগুলোর কথা বললাম, এই ইন্ডিকেটরগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে কুইকলি এক্সিট, সেফলি মার্কেট থেকে বের হয়ে আসাটা খুবই দরকারি, এবং মেন্টালি ডিসিপ্লিন, যে আপনি ফ্রি থেকে ট্রেডিং করে প্রফিট করে বের হয়ে আসবেন, এটাই আপনার টার্গেট থাকবে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য থাকলে কমেন্ট বক্সে করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।